ইরানের শাসন ব্যবস্থা শেষের পথে, জেগে উঠেছে জনগণ, সতর্কবার্তা জার্মান চ্যান্সেলরের। বিদেশি শক্তি নয়, জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ, বললেন মালালা ইউসুফজাই। নিজের গদি টালমাটাল, তবুও ইরান সরকার বিরোধী বিক্ষোভে বিশ্বকে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বিতর্কের মুখে জেলেনস্কি। রণক্ষেত্র ইরান, সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত 2000 মানুষ। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রূপ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের পর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেটজ মন্তব্য করেছেন, বর্তমান শাসন ব্যবস্থা কার্যত শেষের পথে এবং জনগণ পরিবর্তনের দাবি জানাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই রূপান্তর যেন শান্তিপূর্ণভাবে ঘটে এবং রক্তপাত এড়ানো যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বিক্ষোভ দমন অভিযানে অন্তত 2000 মানুষ নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিবেদন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে দেশটির শাসন ব্যবস্থার উপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা কার্যত শেষের পথে বলেও মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেটজ। মঙ্গলবার ভারত সফরকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেটজ বলেন, যখন কোনো শাসন ব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকে তখন তা কার্যত শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমরা এখন এই শাসন ব্যবস্থার শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি। জার্মান চ্যান্সেলরের মতে, ইরানের বর্তমান নেতাদের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তিনি বলেন, ইরানের জনগণ এখন জেগে উঠেছে এবং পরিবর্তনের দাবিও জানাচ্ছেন। মেটজ আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি চান এই সংঘাত যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং রক্তপাত এড়ানো যায়। এ বিষয়ে তিনি আরও জানান, জার্মানি, যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে, যাতে ইরানে একটি গণতান্ত্রিক সরকারের দিকে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করা যায়। উল্লেখ্য, অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই দেশব্যাপী বিক্ষোভ 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান শাসন করে আসা ধর্মতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের অভিযানে এখনো পর্যন্ত অন্তত 2000 মানুষ নিহত হয়েছেন। বাস্তব পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিউজ ডেস্ক, মাই টিভি। নোবেল শান্তি বিজয়ী মালালা ইউসুফজাই ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ, যেখানে নারীর নেতৃত্ব অপরিহার্য। মালালার মতে, পরিবর্তন কোনো বিদেশি শক্তি বা দমনকারী শাসন ব্যবস্থার মাধ্যমে হবে না। তার বক্তব্য, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নারীর অধিকার এবং আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব একসাথে তুলে ধরছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Is the real superpower not the country? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই দেশের জনগণ, যেখানে নারীর নেতৃত্ব অপরিহার্য। এটি কোনো বিদেশি শক্তি বা দমনকারী শাসন ব্যবস্থার মাধ্যমে হবে না। মালালা বলেন, ইরানের বিক্ষোভকে দেশের মেয়েদের উপরে দীর্ঘকাল ধরে চাপানো রাষ্ট্রীয় বিধিনিষেধ থেকে আলাদা করে দেখা যায়। সব জায়গার মেয়েদের মতো ইরানি মেয়েরাও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে চান। তাদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে হবে, যোগ করেছেন মালালা। There are hundreds of human ইরানের বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার ধর্মীয় নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে। চলমান আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে যখন রাশিয়া ইরান সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। 2014 সালে পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করার সংগ্রামে অবদানের জন্য মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মালালার মন্তব্য আন্তর্জাতিকভাবে ইরানের মানবাধিকার পরিস্থিতিতে মনোযোগ আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরানের কর্মকর্তারা বলেন, দেশের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে শুরু হওয়া এই প্রতিবাদকে তারা সমর্থন করেন, তবে সহিংসতা বরদাস্ত করবেন না। তারা এই আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। মালালার আহ্বান কেবল মানবাধিকার বা নারীর স্বাধীনতার সীমায় সীমিত নয়, এটি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে। তার বক্তব্য ইরানের নীতিগত পরিবর্তন ও নারীর নেতৃত্বের গুরুত্বকে তুলে ধরে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করছে। ইরানের বিক্ষোভে নারী নেতৃত্ব ও আন্তর্জাতিক সমর্থনের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং মালালার মন্তব্য আন্দোলনকে রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি দিচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি। ইরানের চলমান বিক্ষোভকে গণ অভ্যুত্থান বলে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বকে ইরানিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে আহ্বান এসেছে এমন এক সময়ে যখন দীর্ঘ যুদ্ধ ও সংকটের কারণে নিজ দেশ ইউক্রেনেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানে চলমান ব্যাপক বিক্ষোভকে গণ অভ্যুত্থান আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এই আন্দোলন ইরানের জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে তারা এমন এক শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারে যা শুধু ইরান নয়, ইউক্রেন সহ বিভিন্ন দেশেও ক্ষতিকর প্রভাব ফেলেছে। 12 ডিসেম্বর রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি যেন বিশ্ব হাতছাড়া না করে। তিনি জোর দিয়ে বলেন, প্রত্যেকটি দেশ, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতাদের এখনই সক্রিয় হতে হবে এবং ইরানে যারা জনগণকে বর্তমান সংকটের দিকে ঠেলে দিয়েছে তাদের সরাতে জনগণকে সহায়তা করতে হবে। তবে জেলেনস্কির এই আহ্বান এমন এক সময় এলো যখন নিজ দেশ ইউক্রেনে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপুল প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয় এবং অব্যাহত হামলার ফলে দেশটি গভীর সংকটে পড়েছে। একই সঙ্গে ভূখণ্ড হারানোর শঙ্কা ও দীর্ঘ যুদ্ধজনিত ক্লান্তি ইউক্রেনীয় সমাজে অসন্তোষ বাড়িয়েছে, যা জেলেনস্কির রাজনৈতিক অবস্থাকেও দুর্বল করে তুলছে। ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া যেভাবে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে তা তেহরানের এই অস্থিরতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তার মতে, ইরানের সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন মস্কোর কৌশলগত হিসেবেও বড় প্রভাব ফেলতে পারে। মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, 28 ডিসেম্বর থেকে চলা বিক্ষোভে অন্তত 572 জন নিহত ও 10,000-এর বেশি গ্রেপ্তার হয়েছে। সরকারি সূত্রে খবর, মোট প্রাণহানি প্রায় 2000। প্রথমে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইরানের আন্দোলন এখন শাসন ব্যবস্থা পতনের দাবিতে রূপ নিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও ইরান সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। গত বছর দুই দেশ 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও সই করেছে। শাহিদা রুবি, মাই টিভি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। আহত ও গ্রেপ্তারকৃতদের সংখ্যাও ব্যাপক। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও হাসপাতালে আহতদের ভিড় এবং মর্গে মরদেহ জমা রয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে, তবে কূটনীতি অগ্রাধিকার পাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। President Trump and his entire administration ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করা হয়। ইরানি ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। তবে নিহতদের সঠিক সংখ্যা কিংবা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তিনি দাবি করেন, এসব মৃত্যুর জন্য সন্ত্রাসীদের দায়ী করছে সরকার। এর আগে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছিল, কয়েক শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে রাতের বেলা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে একাধিক ভিডিও যাচাই বাছাই করে রয়টার্স। এসব ভিডিওতে বন্দুকধারীদের সহিংসতা, গাড়ি ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে।
কয়েকদিনের টানা ইন্টারনেট ব্ল্যাকআউটের পর সোমবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সামনে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। হাসপাতালগুলোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড় দেখা যাচ্ছে, অন্যদিকে মর্গগুলোতে জমেছে নিহতদের মরদেহ। একই সঙ্গে বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড় ও অভিযান অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানি বিক্ষোভকারীদের পক্ষে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনায় রয়েছে, তবে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানে অগ্রাধিকার দিতে চায়। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্পই খোলা রয়েছে, এর মধ্যে বিমান হামলাও একটি সম্ভাবনা, তবে কূটনীতি প্রেসিডেন্ট প্রথম পছন্দ বলে জানান তিনি। লেভিড আরও বলেন, ইরানি শাসকরা প্রকাশ্যে যে বক্তব্য দিচ্ছেন গোপনে পাঠানো বার্তার সঙ্গে তার বড় ধরনের অমিল রয়েছে। সেই বার্তাগুলো পর্যালোচনা করার আগ্রহ রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইন্দোনেশিয়ায় ৭৪ বছর বয়সের তারমন ২৪ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন। খরচ প্রায় ২ কোটি টাকা। ব্রাইড প্রাইস সহ বিয়ের সব খরচ বহন করেছেন। পরে ছবি, ভিডিও, পারিশ্রমিক নিয়ে বিতর্ক উঠলেও নবদম্পতি নিরাপদে রয়েছেন এবং চেক বৈধ বলে জানিয়েছেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইন্দোনেশিয়া থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর প্রেম ও বিয়ের গল্প, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ৭৪ বছর বয়সী তারমান নামের এক বৃদ্ধ প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ২৪ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছেন, আর এই বিয়েতে খরচ করেছেন প্রায় ২ কোটি টাকা। বিয়ের আগে কনের পরিবারের একাংশ এই সম্পর্কের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তরুণী তারমানের প্রস্তাবে সম্মতি দেন। বিয়ের অন্যতম শর্ত ছিল ব্রাইড প্রাইস, অর্থাৎ কনের হাতে বরপক্ষ থেকে অর্থ প্রদান। এই শর্তে কোনো আপত্তি জানাননি তারমান। বিয়ের দিন জমকালো আয়োজনের মধ্য দিয়েই কনের হাতে ব্রাইড প্রাইস হিসেবে প্রায় ১,৬০,০০,০০০ ভারতীয় টাকার সমপরিমাণ একটি চেক তুলে দেন তিনি, যা চুক্তিবদ্ধ অর্থের চেয়েও বেশি ছিল। পাশাপাশি বিয়ের যাবতীয় সব আয়োজন ও আনুষ্ঠানিকতার সব খরচও বহন করেন তারমান, যার পরিমাণ কয়েক কোটি টাকারও কাছাকাছি। তবে বিয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের পর নবদম্পতি একটি বাইকে চড়ে কনের বাড়ি থেকে চলে গেলে বিতর্ক শুরু হয়। বিয়ের ছবি ও ভিডিও ধারণের দায়িত্বে থাকা কয়েকজন অভিযোগ করেন, তাদের পারিশ্রমিক না দিয়েই তারমান চলে গেছেন। বিষয়টি গড়ায় পুলিশের কাছ পর্যন্ত। এমনকি দেওয়া চেকটিও সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন তারমান। তিনি দাবি করেন তিনি কোথাও পালিয়ে যাননি এবং চেকটি সম্পূর্ণ বৈধ। একই সঙ্গে কনের পরিবারও নিশ্চিত করেছেন নবদম্পতি সুস্থ ও নিরাপদ রয়েছেন। এই ব্যতিক্রমী ও বিতর্কিত বিয়ের গল্পটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টেও প্রকাশিত হয়েছে, ফলে ইন্দোনেশিয়ার সামাজিক পরিসরে বিষয়টি নিয়ে আলোড়ন আরও তীব্র হয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।